This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই জমিতে বাঘের পায়চারি দেখতে দেখতে কি বুঝলাম বলুন তো? বুঝলাম এ বাঘ তো সে বাঘ নয়, এ বাঘ সেই বাঘ যে বাঘেরা জঙ্গলে নয় লোকালয়ে থাকে, আর যে বাঘেরা মাংস নয় জমি খায়। যে বাঘের দাপটে এই উত্তরবঙ্গের গজলডোবায় সরকারি জমিগুলো সব বেদখল হয়েছে বলে অভিযোগ। এই বাঘ সেই বাঘ। ওই আসানসোলের কয়লা খনি, সেখানে খনি বোঝানোর বরাত পেলেও যে বাঘেদের ভয়ে কাজ শুরু করতে পারছে না ইসিএলের মতো কেন্দ্রীয় সংস্থা, এই বাঘ সেই বাঘ। আর খাস কলকাতায় ওই জেসপের বন্ধ কারখানার জমি বেদখল হয়ে যাচ্ছে বলে যে অভিযোগ উঠছে, সেখানেও কিন্তু এই বাঘেরই উপদ্রব। মানে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বাঘ জমিতে জমিতে ঘুরছে, জমি জরিপ করছে। যে জমিতে পায়ের ছাপ রাখছে সেই জমি বাঘের হয়ে যাচ্ছে। যেটাই এখানেই আমি পা রাখি আমি সেখানকার রাজা, এটাই এখন মনে হচ্ছে এই বাঘেদের সাম্রাজ্য বিস্তারের থিওরি আর কি। এক এক করে আসি, তবে তার আগে আপনাদের একটা জেনারেল নলেজের প্রশ্ন করি। আচ্ছা, কলকাতার আয়তন কত জানেন? জানেন নিশ্চয়ই, 206 বর্গ কিলোমিটার। আর শিলিগুড়ির গজলডোবার জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এই দুটো জায়গা মিলিয়ে কতটা সরকারি জমি বেদখল হয়েছে বলে যে অভিযোগগুলো উঠেছে, সেই জমির পরিমাণটা কত জানেন? মানে কলকাতার রেসপেক্টে এটা কঠিন প্রশ্ন। 5000 হেক্টর। আপনাদের বোঝার সুবিধার জন্য একটু সহজ করে বলি, 5000 হেক্টর মানে হচ্ছে 50 বর্গ কিলোমিটার। তার মানে কলকাতা শহরটা যতটা জায়গা জুড়ে রয়েছে তার 4 ভাগের 1 ভাগ জমি ওই গজলডোবার ডাবগ্রাম ফুলবাড়িতে নাকি বেদখল হয়ে গেছে। সেই জমি কাদের পকেটে ঢুকেছে? রঞ্জন শীল শর্মা, শিলিগুড়ির কাউন্সিলর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য, তার রিসর্টটা যখন ওই কোথাও বুলডোজার গিয়ে ভেঙে গুড়িয়ে দিল, জমির ওপরে এটা সরকারি জমি এই সাইনবোর্ড বসে গেল, তারপর থেকে এটা না কোনো প্রশ্নই না, বরং কার কার পকেটে ঢুকেছে সেটা এখন জানতে ইচ্ছা করছে। কারণ দেখুন, 5000 হেক্টর জমি যদি সত্যিই বেদখল হয়ে থাকে, তাহলে তার মধ্যে রঞ্জন শীল শর্মা কতটুকুই বা নিয়েছিলেন? বিশেষ কিছু না, সূচাগ্র মেদিনীর থেকে বেশি তো কিছুই না, এটা প্রায় সেরকম ব্যাপার। তাহলে ওই 5000 হেক্টর জমি রঞ্জন ছাড়া আর কার কার দখলে গেল? আমরা এই বিপুলা পৃথিবীর কতটুকুই বা জানি? এই অল্প স্বল্প জেনে বলি ও সো ফানি। দেখুন, বাঘের মুখের খবর নিতে বাঘেদের ওপরেই আমরা ভরসা করেছি এবং সফল হয়েছি। রঞ্জন শীল শর্মা আমাদের হিমশৈলের চূড়া দেখিয়েছিলেন, বলেছিলেন আরেক কাউন্সিলর দুলাল দত্তর নাম। এবার দুলাল দত্ত তিনি রঞ্জনের অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছিলেন। বলেছিলেন এই গজলডোবায় ভোরের আলো সরকারি পর্যটন প্রকল্পের আশেপাশে যারা আছে তারা নাকি কোনো না কোনোভাবে একটা শাসক দলের সাথে যুক্ত। এই কথাটা আমরা শুনেছিলাম এবং ভাবছিলাম এটা সেই হেঁয়ালি মেলানোর মতো ব্যাপার হয়ে গেল, একজনের থেকে একটার থেকে আরেকটা ইঙ্গিত আর কি, আরেকটা সূত্র, এরকম সেকেন্ড সূত্রটা পেলাম। দেখুন, আমরা শুনেছিলাম যে শিলিগুড়ির তৃণমূল নেতা সুব্রত সাহা, তিনিও খুব দাপুটে নেতা নাকি, তো তারও নাকি ওখানে অবস্থান আছে। আমরা গেছিলাম তার কাছে, তিনি স্বীকার করে নিয়েছিলেন গজলডোবার যে জমিতে তার বিনোদন পার্ক রয়েছে সেই জমিটা মোটেই তার নয়, তার নামেই নয়, বরং জমিটা সরকারের। এবার শিলিগুড়ির প্রভাবশালী ব্যবসায়ী পরিমল বোস, তার নামটাও এরকমভাবেই খুঁজতে খুঁজতে একটা থেকে আরেকটা যেতে যেতে আমাদের সামনে এলো। তিনি স্বীকার করলেন যে জমিতে তার হোটেল আর রেস্তোরাঁ, সেই জমিটা আসলে কার সেটা কি তিনি নয়, ভালো বলতে পারবে ভূমি দপ্তর। বললাম না, একদম চেন সিস্টেম, একটার থেকে আরেকটা সূত্র পাওয়া যায়। এই বাঘেরা এরা সব বাঘ তো, নাহলে কি আর এরকমভাবে দাপটে ওই বাঘটার মতো জমিগুলো জরিপ করে দখল করতে পারে? আর এই বাঘেরাই একটার থেকে একটা দরজা আমাদের জন্য খুলে দিচ্ছেন।
আমাদের দেখিয়ে দিচ্ছেন এরপর কোন দরজায় ঢুকতে হবে। আমরা একটা একটা করে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি, না চিচিং ফাঁকটাক কিচ্ছু বলতে হয়নি, দরজা আপনা থেকে আট হয়ে খুলে গেছে। আর তাই আমরা সত্যি কথা বলতে কি জানেন তো, এদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এদের সততার জন্য এদের কাছে কৃতজ্ঞ, এবং এদের প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে জানেন তো। এই সরলতাটা না, এই সারল্য সত্যি বলছি আমাদের মুগ্ধ করেছে। যে জমি তার নয়, সে জমি যে আসলে সরকারের, হ্যাঁ সেই সরকারি জায়গা ভোগ করার পর সরকারি দফতরের ঘাড়েই তারা বন্দুক রেখেছেন এবং বলেছেন যা বলার প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। এটা তো সারল্যের প্রতীক ছাড়া কী বলবেন বলুন। আর সরল মনে কেউ কিছু বলে সেটা বিশ্বাস করতে হয়। আমরা তাই সরকারি কর্তাদের কাছে গেছিলাম আজ, যারা ওই প্রশাসনেরই একটা অংশ ছিলেন একটা সময়। সেচ দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর আর পুলিশের অবসরপ্রাপ্ত কর্তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি করে এই কলকাতার মতো বিস্তারের একটা জায়গার 4 ভাগের 1 ভাগ জমি ওই গজলডোবার ডাবগ্রাম ফুলবাড়িতে চুরি হয়ে গেল, তাও আবার সরকারের নাকের ডগা দিয়ে। ওনারা কি আমাদের কিছু হিন্টস দিতে পারেন? এটাই আমাদের জিজ্ঞাসা ছিল। আসলে বিশ্বাসটা কিন্তু ওই বাঘেরা বাড়িয়ে দিয়েছিলেন। জঙ্গলে বাঘের যেখানে পায়ের ছাপ পড়ে সেটাই বাঘের এরিয়া, বাঘের সাম্রাজ্য। আর সরকারি জমিতে যখন নেতাদের নজর পড়ে সেটাই কি নেতাদের রিসর্ট, নেতাদের সাম্রাজ্য হয়ে যায়। কথায় বলে হরির লুট, কিন্তু গজলডোবা আর ডাবগ্রাম ফুলবাড়িতে যে হরির লুটটা হয়েছে তা কি তড়িঘড়ি? দিনে দুপুরে লুট আর দিনের পর দিন ধরে লুট, তফাৎটা লুটের পরিমাণ দেখেই বোঝা সম্ভব। সূত্রের দাবি, রাজগঞ্জের গজলডোবা ও ডাবগ্রাম ফুলবাড়িতে সেচ দপ্তরের অন্তত 2000 হেক্টর জমি লুট হয়েছে। এই দুটো জায়গাতে বন দপ্তরের অধীনে থাকা অন্তত 800 হেক্টর জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, রেলের অধীনে থাকা প্রায় 2000 হেক্টর জমিও বেদখল হয়ে গিয়েছে। শিল্প তালুকের প্রায় 100 বিঘা জমিও দখল হয়েছে বলে সূত্রের দাবি। সব মিলিয়ে কম করে 5000 হেক্টর জমি বেহাত হয়েছে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। বন দপ্তর, সেচ দপ্তর, এমনকি রেলের অধীনে থাকা জমিও গিলে খেয়েছে নেতা ও নেতা ঘনিষ্ঠ বাঘেরা। 4 বিঘা এবং আমাদের পাশের কাউন্সিলর দুলাল দত্তর কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। রঞ্জনদার একারই তো 12 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না অবৈধই আছে? কেউ কাউন্সিলর তো কেউ শাসক নেতা। জমি দখলের পর বড় বড় রিসর্ট তৈরি হওয়াটাও যেমন চোখে পড়েনি, তেমনই নেতাদের এই দখলদারিও চোখে পড়েনি বাকি নেতাদের। সেখানটা আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে। কে বা কারা, আমরা লোকটা পেলাম না। জমির মাফিয়ার উৎপত্তি হয়েছিল বামপন্থীদের সময় থেকে। তো জমি মাফিয়া যারা, তাদের কোনো দল হয় না। তাহলে কি মাফিয়ারাই রাজনৈতিক দলে ঢুকে পড়ে? নেতারা না হয় চোখে দেখতে পাননি, সরকারি দপ্তরগুলো, পুলিশ প্রশাসন? উত্তরটা কিন্তু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। ডিপার্টমেন্টও ইনভলভ আছে এক্ষেত্রে, পুলিশও লোকাল ইনভলভ আছে। রোগটার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, রোগের উপসর্গগুলো বলছেন অভিজ্ঞরা। সরকারি আমিন নিয়ে মাপতে যাই তখন রাজনৈতিকভাবে আমাদের বাধা দেয়, এবং বাধা দেওয়ার জন্য কি হয়, মাপাটা আর হয় না। শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে 2 বার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। আমাকে বলেছে যে আপনি কেন গেছেন ওখানটায়, আপনার এটা দরকার কি ছিল। নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত অ্যাকশন নিতে পেরেছি তাও না, সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল। এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে, যার ফলে পুলিশের পক্ষে কাজ করতে একটু মুশকিল হচ্ছে। মুশকিলটা তো অন্য জায়গায়। বাঘের জঙ্গল আর মানুষের জঙ্গলরাজের তফাৎ থাকে। তফাৎ মুছে গেলে ভারসাম্য তো নষ্ট হবেই। এগুলোর পেছনে দেখবে নিশ্চয়ই কোনো না কোনো সরকারের বা শাসক দলের কোনো না কোনো মাথার আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই বন দপ্তর বা কোনো দপ্তর, অন্য কেউ বা পুলিশ, তাদের করার ক্ষমতা কোথায়? আমি কিছু বলবো না, এটা আমি গভর্নমেন্ট বেঙ্গল দেখছে, না আমি কোনো কথা। যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত
রমরমাটা ওই সময় এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা প্রত্যেকে যা বলছেন তাতে কিন্তু আমি আরও নিশ্চিত হলাম ওই ভাইরাল ভিডিওর বাঘটা আসলে বাঘ নয়, ওটা ছদ্মবেশ। এবার এই ছদ্মবেশটা খুলতে পারলে ওই বাঘের গায়েও কিন্তু ফুল ছাপ দেখা যাবে। ফলে বাঘের দাপটে সমস্ত সরকারি দফতর যে একঘাটে জল খেয়েছে, দেখেছে সব, কিন্তু কিছুই করতে পারেনি, সেটা তো বুঝতেই পারছেন। মুখ্যমন্ত্রী দখলদার উচ্ছেদ করতে বলার পর সরকারের তরফে এখন পর্যন্ত কত উচ্ছেদ হলো এটা তো জানা দরকার। কতজন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এটাও জানা দরকার। মুশকিল কি জানেন, এই প্রশ্নগুলো এখন করলে মনে হচ্ছে ময়দানের ঘোড়াগুলোও আসবে, তবুও কিছু প্রশ্ন না করে পারছি না। এই যে মুখ্যমন্ত্রী দখলদার তুলতে 1 মাস সময় দিয়েছিলেন, তার মধ্যে কদিন পার হয়ে গেল জানেন? আজকে নিয়ে 17 দিন পার হয়ে গেল। এই 17 দিনে কাজ কতটা এগোলো? কেন রঞ্জন সেন শর্মার ওই রিসর্টটা যেভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছিল প্রশাসন, ঠিক সেরকম দৃষ্টান্ত আরও বেশি স্থাপন করা গেল না? চারপাশে একটার পর একটা আমরা কেন দেখলাম না যে সব বেআইনি জায়গায় যা যা তৈরি হয়েছে সব ভেঙে পড়লো? নাকি প্রশাসন ভাবছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দিষ্ট করে দিয়েছেন কি করতে হবে, উনি বলেছেন একটা কাক মেরে ঝোলাতে হবে, তাহলে বাকি কাকেরা সব ভয় টয় পেয়ে যাবে। সব কাকেদের তো মারতে বলেননি, এই তারাও বোধহয় ভেবেছেন যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেই বাকিরা সবাই আপসে আপ রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠবে, সেটাই তারা করেছেন। যেরম যে বোঝেন আর কি, সবটাই বোঝার ওপর ডিপেন্ড করে। দেখুন, শিলিগুড়ির মেয়র রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, তিনি মনে হলো আমাদের প্রশ্নে যেন একটু অস্বস্তিতেই পড়লেন, তাই ক্যামেরার সামনে কিছু বলতে চাইলেন না। আমাদের না বললেও চলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলবেন, সেখানে তো আর মুখ বন্ধ রেখে এরকম পার পেয়ে যাবেন না, তাই না? যেতে পারবেন উঠে, গাড়িতে উঠে। দেখুন, নবান্নের বৈঠকে তো গৌতম দেবের নাম করে ওই জমি দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে কবে আবার ফের কাজকর্ম কদ্দূর এগোলো সেটা জানতে চাইবেন না তো? ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে, আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে দখল করেছে তাদের অ্যারেস্ট করার কথা। এখন পর্যন্ত একজনের নাম শুনেছি আমরা, আর আরেকজন শিখি ধরুন, সেইভাবে ধরলে 2 জন আর কি। কিন্তু তাছাড়া কিন্তু আর কাউকে এখনও অ্যারেস্ট হতে দেখিনি। কিন্তু দখল যারা করে রেখেছিলেন তাদের বক্তব্য, মুখ সবটাই তো আপনাদের দেখিয়েছি, শুনিয়েছি। দেখুন, এরপর যদি মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং ডাকেন এবং সেখানে কোনো প্রশ্ন করেন, তখন কি হবে বলুন তো? এইভাবে গৌতম দেবের চুপ থাকা তো চলবে না। হতে পারে যে তিনি তখন মুখ খুলবেন, কারণ তিনি হয়তো ঠিকই করে রেখেছেন যে যা উত্তর দেওয়ার সেগুলোই প্রশাসনিক বৈঠকেই দেবেন। বলতে যখন হবে ওখানে বলাই ভালো, একই ব্যাপার বারবার বলার কি মানে আছে? তার থেকে বরঞ্চ এখন পাবলিক হতে না দেওয়াটাই ভালো। সেই পাবলিক অর্থাৎ জনতা, এবার আমরাও তো, আপনি আমরা তো এই জনতারই একজন। সেই জনতার একজন হিসেবেই বলছি, গজলডোবা ডাবগ্রাম ফুলবাড়ি মিলিয়ে যদি কলকাতা শহরের 1/4 বেদখল হয়ে যেতে পারে, মানে ওই পরিমাণ জমি, তাহলে শহর কলকাতায় অন্তত একটা জায়গায় কতটা জমি বেহাত হচ্ছে সেটাও কি সরকার খোঁজ নিয়ে দেখবে? দেখা তো দরকার। দমদমে ওই যেসবের কারখানাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে তো বহুদিন হলো, এতদিন শুনছিলাম যে এই বন্ধ কারখানার থেকে লোহা লক্কর চুরি হচ্ছিল। এটাই হয়ে থাকে সচরাচর এই কারখানাটা বন্ধ হয়ে গেলে। আর তারপর যেটা হয়, এক্ষেত্রেও সেটাই শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে কারখানার জমিটাই নাকি দখল করে সেখানে ওই প্লট করে বসতবাড়ি তৈরি হচ্ছে। কথাটা কারা বলছেন জানেন? না, তারাও কেউ আমার আপনার মতো সাধারণ নন বা বিরোধী রাজনৈতিক দল করেন না। তারা যারা বলছেন
যে ওই দমদমে যেসব কারখানার জমিতে বেআইনি নির্মাণ হচ্ছে তারা সবাই তৃণমূলের ঘরের লোক, তারা তৃণমূলেরই শ্রমিক সংগঠনের নেতা। কি বলছে আইআরটিটিইউসি অনুমোদিত এই যেসব শ্রমিক সংগঠন? আমরা বিষয়টাকে 1-2 করে একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি, আমরা নিজেরাও সেভাবেই বুঝলাম আর কি। প্রথমত তাদের অভিযোগ দমদমের ওই ডিগলা রোডে যেসবের জমিতে যেমন বেআইনি নির্মাণ হচ্ছে, তেমনি কারখানার 3 নম্বর গেটের কাছে ওই হাজরা রোডে যেসবের বিল্ডিং ভেঙেও নাকি বেআইনি নির্মাণ হচ্ছে। এত কিছু হচ্ছে কিন্তু প্রশাসন কি কিচ্ছু জানে না? এখানেই দ্বিতীয় আর মোক্ষম পয়েন্টটা, ওই যেসবের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি আছে, সরকারি নোটিশও টাঙানো আছে কারখানার গেটে। এবার তারপরেও যদি জমি দখল করে বাড়ি ঘর বা অ্যাপার্টমেন্ট তৈরি হয় তাহলে তো বুঝতে হবে এই রাজ্যে সরকারের ওপরেও আরও একটা কোনো সরকার টরকার আছে, ওই রামগোপাল ভার্মার সরকার সিনেমার মতো, যারা এই সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে অনায়াসে সরকার রাজ চালায়। এই জমিগুলো সব যেসবেরই নামে এখানে লেখা আছে। এখন এর মধ্যে জমিগুলো যেভাবে জবরদখল হয়ে যাচ্ছে, জমি মাফিয়ারা এবং কিছু কিছু সুযোগ সন্ধানী, সমস্ত সুযোগ সন্ধানী রাজনৈতিক দলের লোকেরা এর মধ্যে জড়িত আছেন। বাউন্ডারি কারা দিলাম আমি ওই একই কথা বলছি, কিছু সুযোগ সন্ধানী, সমাজ বিরোধী এবং জমি মাফিয়ারা। দমদম গার্লস স্কুলে উল্টো দিন, ওটা কোনোদিনই যেসবের জায়গা ছিল, ওটা যেসবের বাউন্ডারিটাই ওইটুকু জায়গা, সামান্য একটু জায়গা আছে। মঙ্গল রোডের পিছনে যে জায়গাটার কথা হচ্ছে সেইটা আমাদের আজ থেকে না বহু বছর ধরে রেকর্ড আছে অন্য প্রাইভেট নামে। ওখানে বিল্ডিং ছিল, দোতলা একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের ওখানে যেসবের সিকিউরিটিরা ওখানে থাকতো। এখন যেসবের নামে ওই ল্যান্ড আমাদের এখানে পৌরসভার রেকর্ড নেই। আমরা যেসব থেকে এটা নিইনি, পৌরসভাকে চিনি, পৌরসভা দিয়েছে, পৌরসভার কাছ থেকে বুঝতে পারবেন আপনি। অনুমোদন পুরসভা দিয়ে, হ্যাঁ, মানে বাড়ির নকশা, বিল্ডিং, হ্যাঁ, সব বিএলআর অফিসে জমা রয়েছে। যেসব শেষ হয়েছে একমাত্র এইখানকার যারা কর্তা, এইখানকার যারা নিজেকে ভাগ্য বিধাতা মনে করেন দমদমের, তাদের জন্য যেসব শেষ হয়ে যাচ্ছে। দমদমে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জমি তো এইভাবে দখল হয়ে যাচ্ছে। আমি নাম না দিয়ে বলছি কি এইখানকার লোকের যদি মদত না থাকতো হতো না। দমদম মিউনিসিপ্যালিটি তৃণমূলের দখলে, তার মানে তৃণমূলেরই অভিযোগ অস্বীকার করছে। তারপরেও কিছু কিছু কথা কিন্তু জানতে ইচ্ছে করছে, জানেন তো। এক হচ্ছে যে কিছুই যদি না হবে তাহলে এই যেসব ওয়ার্কার্স ইউনিয়নের অভিযোগ পেয়ে ভূমি দপ্তরের কর্তারা তদন্তে গেলেন কেন এবং অভিযোগকে কেন মান্যতা দিলেন? 2, তাদের অভিযোগের কোনো সারবত্তা যদি না থাকে তাহলে এই তৃণমূলের শ্রমিক নেতারা কিসের জোরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন, তাকে চিঠি লিখলেন? আর 3, কোথাও যদি কিছুই না হবে তাহলে কেন আজ TV9 বাংলার খবর দেখে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তরফে আমাদের রিপোর্টারকে ফোন করা হবে, বলা হবে যে বিষয়টা বিচারাধীন হলেও যেসবের কারখানার জমি দখল করে এই বেআইনি নির্মাণের বিষয়টাও তারা খতিয়ে দেখছেন? কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলছেন কিচ্ছু হয়নি, অথচ প্রশাসনিক স্তরে এত তোলপাড় হচ্ছে, এত কিছু হচ্ছে। একটু অদ্ভুত লাগছে না, তাই না? জাস্ট একটা কৌতূহল হলো, তাই এই প্রশ্নগুলো করে ফেললাম। এই কৌতূহলের বসেই কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম প্রশ্ন করি, যেরকম এখন এই কৌতূহলের বসেই জানতে চাইব এই জমি খেকো বাঘগুলো কি একটু স্পেশালিস্ট ধরনের বিশেষজ্ঞ বাঘ, মানে পাছে শুধু রাজ্য সরকারের সম্পত্তি দখল করলে বা রাজ্য সরকারি দপ্তরের কর্তাদের ওপর জুলুম করার অভিযোগ উঠলে লোকে এদের ওপর একচোখামির অভিযোগ করে, তাই কি তারা কেন্দ্রীয় সরকারের সম্পত্তিতেও সমান নজর রেখেছেন বা পায়ের ছাপ রেখেছেন? একটু আগে শুনলেন তো গজলডোবা আর ওই ডাবগ্রাম ফুলবাড়িতে রেলের জমিও নাকি বেদখল হয়ে গেছে। এবার আপনাদের আরেকটা জায়গা নিয়ে যাই, আসানসোল। সেখানে নাকি বাঘের দাপটে সমস্যায় পড়েছে কেন্দ্রীয় সংস্থা ইসিএল। আসানসোলের জামুরিয়ায় সেখানে একটা পরিত্যক্ত খনি ভরাটের অনুমতি পেয়েছিল একটা বেসরকারি সংস্থা। ইসিএলই নিয়মকানুন মেনে অনুমতি দিয়েছে, সব হয়েছে এই পর্যন্ত ঠিকঠাক। কিন্তু ওই প্রাইভেট কোম্পানি বরাত পেলেও
তাদের বরাত এতটাই খারাপ যে কাজই শুরু করা যাচ্ছে না। কারণ কি অভিযোগ কি জানেন? ওই জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাকি বালির গাড়ি পিছু 5,000 টাকা করে তোলা চেয়েছেন। খনি ভরাটের অনুমতি পাওয়া প্রাইভেট কোম্পানি টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে জমি বোঝানো হচ্ছে না বলে অভিযোগ। এটা নিয়ে পুলিশে এফআইআর হয়েছে। পুলিশ স্থানীয় 2জন তৃণমূল নেতাকে গ্রেফতারও করেছে। তারপরেও অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ বলছেন যে তাকে বদনাম করতেই নাকি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। উল্টে তার যুক্তি কি জানেন? ওই সংস্থা নাকি নিম্নমানের বালি দিয়ে খনি ভরাট করছিল, তাই তারা প্রতিবাদ করেছিলেন। যাকে কিছু তো বলেছেন, আর এটা আমরা বুঝেছি কিছু একটা হয়েছে যার জন্যে ওই ভরাটটা বন্ধ আছে। যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, তারা ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত। অসম্ভব, আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না, আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। প্ল্যান্ট পুরোপুরি কাজ বন্ধ আছে। ভয়ে আমরা ওনার ভয়ে, উদিত সিংয়ের ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না। আমাদের লোককে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয়, দলের কাছে জানানো সত্ত্বেও আমার কোনো কিছু এখন উত্তরটা পাইনি। ব্লক প্রেসিডেন্টের কাছে আমরা এটা নিয়ে বিচার চাইতে যাব। উনি যদি সঠিক বিচার আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারেন, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সদস্য, প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ সবই কিছু আমাদেরই, পার্টি আর পলিটিশিয়ান সবই কিছু আমাদেরই। তো তারপরেও যদি পুলিশ এরকম করে, এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব, জমুরিয়া ওসির সঙ্গে কথা করব, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো। দিককে সিদ্ধান্ত নিতে হবে, সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে, তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কি চাইছে। অভিযুক্ত যেটা বলছিলেন তাই শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, যে ধরুন ওই খনি তো ভরাট করতে হবে, বাড়ি তৈরির জন্য ভালো ভালো কোয়ালিটির বালি লাগে আর কি, কিন্তু জমি ভরাটের জন্য ভালো কোয়ালিটির বালির কি দরকার? ওটা তো ভরাটই হবে। ঠিক আগে নিশ্চয়ই যখন বলছেন কিছু নিশ্চয়ই কারণ আছে, টেকনিক্যাল কারণ থাকতে পারে, সেটা হয়তো উনিই শুধু জানেন, আর কেউ জানে না। আবার দেখুন, অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পাশেই ছিলেন পঞ্চায়েত সমিতির প্রধান। তিনি কি বললেন সেটাও শুনলেন তো। সরকার তাদের, দল তাদের, তারপরেও পুলিশ তাদের গ্রেফতার করলে পদত্যাগ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। মানে যে সরকার তাদের, সেই সরকারের পুলিশের এত সাহস হয় কোত্থেকে যে তাদের ডিস্টার্ব করে, তাদের 2জন লোককে গ্রেফতার করে। ইনফ্যাক্ট এটা না খুব একটা সাইকোলজিক্যাল প্রেশারে ফেলে দিয়েছে মনে হচ্ছে এই পঞ্চায়েত সমিতির প্রধানকে। এটা ভয়ঙ্কর চাপের, এটা তাদের কোথাও গিয়ে একটা বুকের ভেতর লেগেছে। এরকম তো হওয়ার কথা না, একদম হওয়ার কথা না। কিছুতেই ভেবে পাচ্ছেন না এটা হলো কি করে, তাদের সরকার, তাদের পুলিশ, তারপরেও গ্রেফতার। তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো ব্যাপারটা ভাবুন। জামুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলছেন ইসিএল, পুলিশ সবাই নাকি তাদের বিরুদ্ধে চলে গেছে। এবার কথা শুনে যেটা মনে হলো, নিজের দলের ওপরেও খুব একটা ভরসা রাখতে পারছেন না উদীপ সিং। বলছেন তৃণমূল তার পাশে না দাঁড়ালে তিনি ধর্নায় বসবেন, মানে নিজের দলের বিরুদ্ধেই ধর্নায় বসবেন। ভাবুন, দল পাশে না থাকলে একলা চলোর কথাও তিনি ভেবে রেখেছেন। কিন্তু বিজেপির নেতা, মানে অধুনা বিজেপি নেতা, অতীতে তৃণমূল নেতা জিতেন তেওয়ারি, তিনি কি বললেন শুনলেন তো। যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, সেই নেতাকে যেভাবে একটা মাথা উঁচু করে থাকার একটা পরামর্শ দিলেন, তাদেরকে তো এটা মনে হতেই পারে হ্যাঁ, যেভাবে তিনি তৃণমূল ছেড়ে চলে এসছেন, ঠিক সেইভাবেই আরও কাউকে তৃণমূল থেকে বেরিয়ে আসার জন্য উদ্দীপ্ত করছেন নাকি? তাহলে কি তিনি তাকে বিজেপিতে আসার রাস্তাটাই দেখিয়ে দিচ্ছেন? দেখুন, জিতেন তেওয়ারির কি বাঘের পিঠে চড়ার শখ হয়েছে? জিতেন তেওয়ারি কি দেখছেন না যে তৃণমূল নিজেই কিছুতেই বাঘের পিঠ থেকে নামতে পারছে না? অবস্থাটা কেমন সেটা যদি কারোর আন্দাজ করতে অসুবিধা হয়, তাহলে তাদের আরেকটা বাঘের ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন এই বাঘেদের অবস্থা মাঝে মধ্যে কীরকম হয়।
বেচারা চিতাবাঘ জল খেতে নেমেছিল, জলের মধ্যে নিজের ল্যাজটা নড়ছে দেখে মাছ টাছ ভেবে ধরতে গিয়ে নিজের ল্যাজটাকেই কামড়ে ধরেছে, আর সেটা নিয়ে টানাটানি করছে। রাজনৈতিক বাঘেদেরও কি সেই অবস্থা বা রাজনৈতিক পার্টির? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু রাগঢাক না করেই গত মাসে বুঝিয়ে দিয়েছিলেন মাথা ঠিক থাকলে ওই লেজার পোর্শনের ছটফটানিতেই, মানে বেপরোয়া খাওয়া খাইতেই নাকি ভোট কমেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শহরাঞ্চলে। এবার তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হুঁশিয়ারির পরেও আর কি তৃণমূলের লেজায় তো বিশেষ তাপ উত্তাপ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। সেই জন্যই কি এখন সরকারকে, মানে শাসক দলকে আর কি, নিজেদের লেজাটাকেই নিজেদের কামড়াতে হচ্ছে। বাঘটাও যেমন মাছের বদলে নিজের ল্যাজ ধরে খানিকটা সময় টানাটানি করছিল, দোটানায় ছিল, দেখে অবশ্য মনে হচ্ছিল যে খাবে না উগরবে, সেটা বুঝতে পারছিল না। তৃণমূলকে দেখেও কিন্তু মনে হচ্ছে তারাও বুঝতে পারছে না যে এক্স্যাক্ট কী করবে, কতটা করবে। মজা কি জানেন, সেই সুযোগে জমির বাইরেও বাঘেরা নতুন নতুন জায়গায় তাদের পায়ের ছাপ ফেলছে, আর আমরা তেমন কিছু পায়ের ছাপ দেখতে পেয়েছি, আপনাদেরও দেখাবো। কারণ সময় মতো বাঘবন্দি করতে না পারলে বাঘের পেটে যাওয়ার ভয় আছে। আমাদের তো আর ওই গুপি বাঘার মতো ভূতের বর নেই যে বাঘকে একদম গান গিয়ে হিপনোটাইজ করব। আমাদের বরঞ্চ কিছু কথা আছে, যে কথায় ওই বাঘেদের আক্কেল গুরুম যদি হয় তাহলে হয়তো বেঁচে গেলেও যেতে পারি। তাই চলুন সেই কথাগুলো বলেই ফেলি, যে কথাগুলো এই মুহূর্তে, মানে যেখানে বাঘের ভয় সেখানে আজ না বললেই নয়।